হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক টেট আপাতত বাতিল নয়। 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট আপাতত বাতিল নয়, আপাতত বেঁচে গেল প্রাথমিক টেট 2014। আপাতত স্বস্তির খবর সমস্ত শিক্ষক এবং সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের। প্রাথমিক টেট বাঁচবে কিনা সেই মামলাটি আজকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে বিস্তারিত শুনানি হয়েছে। তো তার বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। প্রাথমিক টেট 2014 যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলার বিস্তারিত আপডেট জানবো। প্রাথমিক টেট 2014 বাঁচবে কিনা সেই মামলার বিস্তারিত আপডেট আমরা জানবো। আজ 13 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কি কি শুনানি করালেন, পিটিশনারদের কি কি দাবি ছিল, বিচারপতি কি কি মন্তব্য করলেন, কি কি অর্ডার দিলেন, বিচারপতি কতগুলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকে শুনানির একদম শুরুতেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা সকাল 10:30টায় তার কোর্টরুম 13-তে বসেন এবং শুনানির শুরুতেই একদম প্রথমেই বেশ কতগুলো শিক্ষক এবং অন্যান্য যে সমস্ত পার্টিরা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন জানায় যে অনেকগুলো ক্যান অ্যাডমিশনের জন্য তারা এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে লট অফ অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত পেন্ডিং আছে, এখনো পর্যন্ত কানেক্টেড ম্যাটার রয়েছে। সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যারা সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত টিচার তাদের পক্ষ থেকে এই ক্যান অ্যাডমিশনগুলো করানো হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই দেখা গেছে যে 2017 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অনেকগুলো টিমের পক্ষ থেকে বেশ একটা দুটো তিনটে করে ক্যান ফাইল অ্যাডমিশন করানো হয়েছে। টোটাল সেখানে আমরা দেখতে পেয়েছি যে ট্রেন্ডদের পক্ষ থেকে অর্থাৎ সেই সময় যারা 2017 সালে যখন ট্রেন্ড শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে ক্যান ফাইল করা হয়েছে এবং যারা বঞ্চিত চাকরি পাননি তারাও কিন্তু এই মামলার সঙ্গে অ্যাড হয়ে গেছে। সুতরাং শিক্ষক এবং বঞ্চিত উভয় প্রার্থী তারা সবাই চাইছে যে এই টেট যেন বাতিল না হয় বা টেট যেন কোনো রকম ভাবে রক্ষা পায়। তো সেক্ষেত্রে টোটাল 15 থেকে 20টা মতো ক্যান নতুন ভাবে অ্যাডমিশন করানো হয়েছে। তো সেই সমস্ত পার্টিরা তারা ইতিমধ্যেই সবাই ওয়ার্কিং অবস্থায় রয়েছে, সবাই চাকরি করছে, তারা এই মামলার সঙ্গে পার্টি হতে চায়। এরপর রিট পিটিশনারের পক্ষ থেকে বলা শুরু করেন আকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তিনি বলা শুরু করেন, তিনি বলেন যে ইতিমধ্যেই এই মামলার সঙ্গে রিলেটেড কানেক্টেড যে ম্যাটারগুলো রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রিয়াঙ্কা নস্করের যে মামলাটি রয়েছে সেই মামলাটি ইতিমধ্যে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টেও বেশ কিছু মামলা এখনো পর্যন্ত এই রিলেটেড পেন্ডিং অবস্থায় রয়েছে। বিকাশ রঞ্জন বাবু তিনি আরো বলেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় বেঞ্চই 32,000 প্রাথমিক শিক্ষক তাদেরকে চাকরি বাতিল করে দিয়েছিল এই 2014 টেট থেকেই। সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে সেখানে সেট অ্যাসাইড হয়ে যায় এবং সেই মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি এই মামলাটিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাসাইন করে দেন। তো সেই মামলাটি অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের মামলার কথা তিনি বলছিলেন। তো প্রিয়াঙ্কা নস্করের মামলা যেহেতু এখনো ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে সেহেতু আপাতত এই ওএমআর সংক্রান্ত মামলা 2014 ডেট বাতিল হবে কিনা এই মামলাটি আপাতত স্থগিত করে রাখা হোক বা পেন্ডিং অবস্থায় রাখা হোক। প্রিয়াঙ্কা নস্করের মামলাটি যখন ফাইনাল নিষ্পত্তি আসবে তারপরে এই মামলাটি আবার শুনানি করালে ভালো হবে। আপাতত তিনি শুনানি বন্ধ রাখার আবেদন জানিয়েছেন। তো একই রকম ভাবে আজকের এই মামলার যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ সমস্ত শিক্ষক যারা বঞ্চিত, সমস্ত যারা আদার্স পার্টি রয়েছেন তাদেরও একই রকম বক্তব্য ছিল যে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে এসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রিয়াঙ্কা নস্করের যে মূল মামলা 32,000 চাকরি বাতিলের মামলাটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই মামলাটি যতক্ষণ না নিষ্পত্তি ঘটছে ততক্ষণ এই মামলাটির শুনানি করিয়ে খুব একটা লাভ হবে না বা আপাতত স্থগিত করে রাখলে ভালো হয়। তো পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয়েরই কিন্তু একই রকম মতামত যে আপাতত স্থগিত রাখাটাই বেটার হবে। এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা যখন তিনি অর্ডার লিখতে যাবেন ঠিক সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে লয়ার তিনি এসে অ্যাপিয়ার করেন। তিনি বলেন যে টেট এবং রিক্রুটমেন্ট প্রসেস দুটো সম্পূর্ণ ভিন্ন ম্যাটার, দুটোর মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। স্কুল সার্ভিস কমিশনের মামলার সঙ্গে এখানেই ডিফারেন্স রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করেছে এসএসসি, সেখানে ওএমআর শিট বেস মূল্যায়ন করা হয়েছে। ওএমআর শিটের উপর বেস করে টোটাল যে মার্কস পেয়েছে সেই মার্কসটা টোটাল মেরিটের উপরে কিন্তু সেখানে গিয়ে অ্যাড হয়ে গেছে। কিন্তু প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে এই টেটের মার্কস সেখানে কিন্তু একটা অল্প পরিমাণ অ্যামাউন্ট সেখানে কিন্তু অ্যাড হয়েছে। অর্থাৎ টোটাল টেটের উপরে ডিপেন্ড করেই এখানে নিয়োগ হয়েছে এমনটি নয়। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের এই রিক্রুটমেন্ট প্রসেস দুটো একটু ভিন্ন ম্যাটার রয়েছে, সেই বিষয়টাও বোঝানোর চেষ্টা হয়। তো সেক্ষেত্রে টেট শুধুমাত্র কোয়ালিফাইং ক্রাইটেরিয়া, বাদ বাকি অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে ভিন্ন ম্যাটার। দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি আরো জানান যে ডিভিশন বেঞ্চে সমস্ত এন্টার সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টোটালটাই পেন্ডিং অবস্থায় রয়েছে। সেখানে 2014 যে টেট সেই টেট এক্সামিনেশনের ব্যাপারে কোনো রকম চ্যালেঞ্জ নেই। টেট এক্সামিনেশনের ব্যাপারে যে চ্যালেঞ্জ সেটা অনলি দিস রিট পিটিশন।
অর্থাৎ টেট এক্সামিনেশন নিয়ে এই যে টেটের ওএমআর শিট নিয়ে যে চ্যালেঞ্জ হয়েছে, যে রিপিটিশনটা রয়েছে, শুধুমাত্র আজকের এই বর্তমান যে রিপিটিশনটা আপনারা শুনানি করাচ্ছেন, এই রিপিটিশনটাই শুধুমাত্র চ্যালেঞ্জ হয়েছে। আদার্স অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জায়গায় এই টেট 2014 টেট নিয়ে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ হয়নি। তবে এই বিষয়টাও মাননীয় বিচারপতি তিনি নিজে এর সমস্ত বিষয়টাকে আবার তিনি নিজে শুনতে পারেন, সে বিষয়ে কোনো আপত্তি নেই। এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে তাহলে যেটা বোঝা যাচ্ছে যে টেট এক্সামিনেশন ইজ দ্য বেস, অর্থাৎ তিনি বলতে চাইলেন যে টেট এক্সামিনেশনটা হচ্ছে একটা ভিত, সেই ভিতের উপর বেস করে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অর্থাৎ বাড়িটা তৈরি করা হয়েছে, অর্থাৎ সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই টেট এক্সামিনেশনের উপরে বেস করেই। তাহলে এই মুহূর্তে যদি টেট এক্সামিনেশনটা যদি চলে যায় তাহলে অ্যাপিল কোর্টের ম্যাটারটা অ্যাডভার্সলি ম্যাটার করবে, কিন্তু অ্যাপিল কোর্টে যদি শিক্ষকরা হেরে যায় তাহলে সেক্ষেত্রে টেট এক্সামিনেশনটা কোনো রকম ভাবে এফেক্ট করবে না, অর্থাৎ টেট সেক্ষেত্রে কোনো রকম ভাবে ম্যাটার করবে না। তো সেক্ষেত্রে শিক্ষকরা যদি অ্যাপিল কোর্টে সেখানেও জিতে যায় তাহলে টেটের যে ম্যাটার, সেই ম্যাটারটাও কিন্তু সেখানেও কোনো রকম ভাবে এফেক্ট ফেলবে না। টেট একটা সম্পূর্ণ সেপারেট প্রসিডিওর, সম্পূর্ণ পৃথক একটা বিষয়। শুধুমাত্র কোয়ালিফাইং যে বিষয়, টেটে শুধুমাত্র কোয়ালিফাই করার প্রয়োজন হয়, সেটার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট এবং সিলেকশনের কোনো রিলেশন নেই। তো টেট এক্সামিনেশনটা কতটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেই বিষয়টা আজকের এই যে রিপিটিশন, এই রিপিটিশনের সেখানে ঠিক হবে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি সেটা ঠিক করবেন যে টেটের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা ঠিক হয়েছে কি হয়নি। তো আজকে যারা যারা ক্যান অ্যাডমিশন করাতে গিয়েছিল বা যারা যারা ইতিমধ্যেই ক্যানের জন্য অ্যাডমিশন করানোর জন্য আবেদন জানিয়েছিল, প্রত্যেকের ক্যান কিন্তু অ্যাডমিশন করিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে যারা এই মামলার সঙ্গে পার্টি হতে চেয়েছিলেন প্রত্যেকেই কিন্তু পার্টি হতে পেরেছেন, কোনো রকম ভাবে আর কোনো সংশয় থাকলো না, কোনো অসুবিধা থাকলো না কোনো পার্টির পক্ষ থেকেই। এবং সেই সঙ্গে মাননীয় বিচারপতি আরো যে নির্দেশ দিলেন যে আজকে যারা এই মামলার সঙ্গে পার্টি হয়েছে বা নতুন নতুন যারা ক্যান অ্যাডমিশন করিয়েছেন তাদের জন্য নির্দেশ দিয়েছেন যে 2014 এই ওএমআর সংক্রান্ত যে বিষয়, এই যে মামলাকারী অর্থাৎ যারা রিট পিটিশনার তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা ক্যান অ্যাডমিশন করিয়েছেন তাদের যে বক্তব্য, আপনারা কি এফিডেভিট রাখতে চান, আপনাদের কি বক্তব্য আছে, কি কি প্রুফ রাখতে চান, সমস্ত বিষয়গুলো আপনাদের একটা এফিডেভিট ফাইল করুন এবং আগামী 3 সপ্তাহের মধ্যে এই রিট পিটিশনের বিরুদ্ধে সমস্ত এফিডেভিট আপনারা কলকাতা হাইকোর্টে জমা করুন। এবং এই 3 সপ্তাহ পরে, 3 সপ্তাহের মধ্যে রিপ্লাই দেওয়ার পর আরো 1 সপ্তাহ পরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা রিট পিটিশনার তারা সেই সমস্ত এফিডেভিট গুলোর অ্যান্সার দেবেন বা রিপ্লাই দেবেন। সমগ্র বিষয়টা আগামী 8 সপ্তাহ পরে অর্থাৎ সামার ভ্যাকেশনের পর 8 সপ্তাহ পরে আবার যে লিস্ট, নর্মাল যে লিস্ট, সেই লিস্টে লিস্টেড হবে, তখন মামলাটি পুনরায় আবার শুনানির জন্য উঠবে। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে টেট 2014 একটা স্বস্তির জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আরেকটি বিষয় ওঠে যখন 32,000-এর যে মামলা, সেই মামলা প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেটা ডিভিশন বেঞ্চে চলছিল, সেই ম্যাটারটি ওঠে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্যানেল ক্যান্সেল সংক্রান্ত বিষয়ে একটি দাবি এবং বারবার ক্যান্সেল ক্যান্সেল কথা বলতে থাকেন। তখন এল.কে গুপ্তা পর্ষদের হয়ে তিনি বলেন যে ক্যান্সেল ক্যান্সেল বারবার কথা বলবেন না, ক্যান্সেল বলবেন না। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তখন তিনি বললেন সুপ্রিম কোর্ট সেটাকে সেট অ্যাসাইড করেছে, অর্থাৎ এই মুহূর্তে তাদের চাকরি বাতিলটাকে সেট অ্যাসাইড করেছে, চাকরি ক্যান্সেল নয়। তাই এল.কে গুপ্তা বলেন যে আপনি ভুল বোঝাচ্ছেন। তখন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে আপনি কি চান, আপনার রিট পিটিশনার যারা রয়েছে তাদের কি বক্তব্য, তারা কি চায় সেই বিষয়টার প্রতি আপনি ফোকাস করুন, বারবার আপনি ক্যান্সেল ক্যান্সেল করবেন না। এবং সিবিআই কে আরো নির্দেশ দিলেন যদি কেউ গিল্টি থেকে থাকে তাহলে সেই রিপোর্ট সিবিআই কে সাবমিট করতে হবে। সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে টেট 2014 আপাতত অর্থে রক্ষা পেয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস সমস্ত শিক্ষক এবং বঞ্চিত যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের স্বস্তির একটা খবর এসে গেল ইতিমধ্যে। তো দেখা যাক গরমের ছুটির পর যখন কোর্ট খুলবে তখন আরো 8 সপ্তাহ পর যখন এই মামলাটি উঠবে তখন বিস্তারিত আরো আপডেট আসবে, তখন পরবর্তী শুনানি কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।